অত্যল্পকালে ফোনের ওপাশের কথা বোধগম্য হলো না হিয়নের। আচমকা ভয়ানক কোনো সংবাদ পেলে মানুষের মস্তিষ্ক বোধহয় কিছু সময়ের জন্য অকেছো হয়ে যায়। হিয়নের বেলায় ঠিক তাই ঘটল। কিয়ৎক্ষণ কোনো রকম জবাব দিতে পারল না সে। তবে সেও কানকে চরম অবিশ্বাস করে পাল্টা প্রশ্ন ছুড়ল। কি বললেন মামু চাচা? বিচলিত হয়ে ফের বলল মাহমুদ। রিহুল আম্মার অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলের সামনে জেনারেল হসপিটালে নিয়ে আসছি তারে, শিগগির আসেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখানে অ্যারেঞ্জ ম্যানেজ গল্পটা আপলোড দিছি হিমু নয়নিকা, আর এই চ্যানেলটাতে নিয়মিত গল্প আসবে। হিমু নয়নিকার ভয়েসে নতুন একটা চ্যানেল খুললাম, আপন ডায়েরির পাশাপাশি নতুন একটা চ্যানেল আর কি। সবাই চ্যানেলে গল্প শুনবেন। এখন নিয়মিত গল্প দেওয়া হবে, আপন ডায়েরিতেও দেওয়া হবে এবং জান্নাত বিটিতেও দেওয়া হবে। তো যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন, এবং এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে গিয়ে দেখে নিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাল্টা আর কিচ্ছু বলল না হিয়ন। লাইন কেটে দিয়ে দ্রুত তৈরি হয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। হন্তদন্ত হয়ে হিয়নকে বেরুতে দেখে পিছু ডাকলেন লাইলা খাতুন, তবে কোনো সাড়া পাননি। আচমকা এরকম দিক বিদিক শূন্য হয়ে ছুটে যাওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না। তবে অজানা আশঙ্কায় কলিজা শুকিয়ে আসছে কেমন। পাশেই বোকার মতো বসে আছে তিতিন। ভাইয়ের ছুটে যাওয়া সে খেয়াল করেছে। মনে হচ্ছে ভয়ানক কিছু অঘটন ঘটেছে, নয়তো ভাই তার এইভাবে ছুটতো না। মাকে আশ্বাস দিতে বলল তিতিন। ভাইয়া তো ডাক্তার, তাই না মামনি? হয়তো এমার্জেন্সি রোগী দেখতে চলে গেছে, গুরুতর সমস্যা হবে হয়তো। মেয়ের কথাতেই মন শান্ত করলেন লাইলা খাতুন। মিনিট দুই রেড সিগন্যালে বসে আছে হিয়ন। রাগে চোখ মুখ কুঁচকে আসছে তার। ইচ্ছে করছে এইটুকু পথ না হয় হেঁটেই পাড়ি দিক। বিরক্তিতে স্টিয়ারিং এর উপর হাত দিয়ে সজোরে আঘাত করলো হিয়ন। এতটুকু সময় যেন সহস্র বছরের অধিক লাগছে। দুশ্চিন্তায় বক্ষস্থলে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব করলো হিয়ন। মাসখানেক আগে যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল, শেষবার পুচকে মেয়েটার দেখা না পেয়েও কেমন হাঁসফাঁস লাগছিল। সিগন্যাল ছুটতেই দ্রুত গাড়ি স্টার্ট দিল হিয়ন। রাস্তা যেন ফুরাচ্ছেই না। ফ্রন্ট সিটে ফোন বেজে উঠতেই ভয়ানক চমকে উঠল হিয়ন। হৃৎপিণ্ড ঝংকার তুলল যেন। তৎক্ষণাৎ বাম হাত এগিয়ে ফোন হাতে নিতেই খেয়াল করলো মামুনির ফোন। রিসিভ করলো না হিয়ন। পুনরায় সিটে ফেলে রেখে গাড়ি চালানোতে মনোযোগ নিবেশ করলো। হসপিটালে পৌঁছতেই মাহমুদকে কল করলো হিয়ন। কয়েকবার বাজার পর রিসিভ হলো। মাহমুদ জানালো তারা এমার্জেন্সিতে আছে। হন্যে হয়ে সেদিকে ছুটে গেল হিয়ন। ইতিমধ্যেই শরীর ঘেমে একাকার তার। কপাল চুইয়ে ঝরছে ঘাম। সবকিছু ঠিক আছে তো? সকল ভাবনা মাথায় নিয়ে এগিয়ে গেল হিয়ন। রুমের বাইরে থমকে গেল যেন পা দুটো। হৃৎপিণ্ডের গতিপথ বৃদ্ধি পেয়েছে দ্রুত ছুটে আসার কারণে নাকি অন্য কোনো কারণে বোঝা গেল না। ঘন ঘন বার কয়েক শ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো। বেডে শুয়ে আছে প্রিহুলা। ডান পায়ে ব্যান্ডেজ, শুভ্র সালোয়ারে রক্তের ছিটে ফোঁটা লক্ষ্য করা যাচ্ছে। মুহূর্তেই বক্ষস্থল ফাঁকা হয়ে গেল হিয়নের। মাহমুদ দ্রুত হিয়নের সম্মুখে এগিয়ে আসলো। সেদিকে ভ্রুক্ষেপ নেই হিয়নের। দৃষ্টি আবদ্ধ কেবল ছোট্ট কিশোরীর পানে। কেমন রক্ত শূন্য হয়ে আছে হলদা ভাব মুখশ্রী। তীর্থের চোখে তাকালো প্রিহুলা। সম্মুখে হিয়নকে দেখতে পেয়েই দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। এরূপ কাণ্ডে অন্তর ব্যথিত হলো হিয়নের। তবে কি তার উপস্থিতি পছন্দ করেনি কিশোরী? আরেকটু হলে তো হৃদযন্ত্রটাই বন্ধ ঘোষণা করছিল। সে খোঁজ যদি তোমার জানা থাকতো, তবে এভাবে মুখ ঘুরিয়ে নিতে পারতে না মেয়ে। অত্যল্পকালে নিজেকে অসহায় লাগলো হিয়নের। প্রিহুলার এরূপ অবস্থা দেখে মন শান্ত হলো না। মাহমুদ নিচু থেকেই বলা আরম্ভ করলো। আমি তো দুজনকে ঠিক মতোই পৌঁছাই দিছিলাম। রিহুল আম্মা নাকি হাওয়াই মিঠাই কেনার জন্য
রাস্তার ধারে আসছে। অসাবধানতায় বাইকের লগে নাকি ধাক্কা লাগছে, আর আম্মা পইরা যাইতেই গাড়ির চাকা হের পায়ে আঙ্গুল থেতলায় গেছে একেবারে। মাহমুদ চাচার কথা শুনে প্রিহুলার উপর রাগ হলো হিয়নের। নির্বোধ মানুষের দ্বারাই এমন অঘটন ঘটবে। এই মেয়ে কি দুনিয়াদারি কিছুই বোঝে না? প্রিহুলার দিকে দৃষ্টি রেখেই বলল হিয়ন। যেটুকু জ্ঞান দরকার সেটুকু নেই, কিন্তু অযথা ভুলভাল বুঝ দিয়ে মস্তিষ্ক ঠাসা। যেটা বোঝাতে চাই সেটা কখনো বুঝবে না, অথচ উল্টাপাল্টা বুঝতে পারদর্শী। ন্যূনতম আক্কেল থাকলে স্কুল থেকে কখনোই বের হতো না সে, আর বের হলেও চোখখানা খোলা রাখতো। মানুষ নির্বোধ হলে যে তার সমস্ত ইন্দ্রিয় অকেচো হয়ে যায় জানা ছিল না। হিয়নের কথা প্রচন্ড রাগ ধরালো প্রিহুলার। সে অ্যাক্সিডেন্ট করেছে কই সান্ত্বনা দিবেন তা নয়, উল্টে অপমান করতে চলে এসেছে লোকটা। তার রাগ ঝাড়ি শোনার জন্য তো বসে নেই প্রিহুলা। কে বলেছিল এখানে আসতে তাকে? এই রোষ্ঠ পুরুষের জন্যেই আজকে এই হাল প্রিহুলার। রাস্তার ধারে দাঁড়িয়ে আন মনে ওই লোকটার কথাই যে ভাবছিল। সকালের ঘটনাটা মাথা থেকে উগরে দিতে পারছিল না কিছুতেই। ফলস্বরূপ পায়ের এই দশা। রাগে ঘুরে ফিরতেই পায়ে ব্যথা অনুভূত হতেই আর্তনাদ করে উঠল প্রিহুলা। বিচলিত হয়ে এগিয়ে গিয়ে প্রশ্ন ছুড়ল হিয়ন। ব্যথা করছে পায়ে? চোখ মুখ খিচে রেখেছে প্রিহুলা। ব্যথা একটু নয়, বরং অনেকটা লেগেছে। পায়ে আলতো ছোঁয়া পেতেই দ্রুত চোখ মেলে তাকালো প্রিহুলা। আলতো হাতে ছোট্ট কিশোরীর পা পর্যবেক্ষণ করাই ব্যস্ত হিয়ন। মুহূর্তেই সর্বাঙ্গে জড়তা এসে ভর করল প্রিহুলার। পা সরিয়ে নেওয়ারও তো কোনো জো নেই। শান্ত গলায় ড্রাইভার মাহমুদকে চলে যেতে বলল হিয়ন। সাই জানিয়ে চলে গেলেন তিনি। প্রিহুলা হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে। তার মানে যতক্ষণ এখানে থাকবে এই রুষ্ট পুরুষের সঙ্গেই তাকে থাকতে হবে। ভালোই তো দূরত্ব তৈরি হচ্ছিল। কি দরকার ছিল তার আসার? প্রিহুলা তো আর মরে যায়নি। নাকের পাটা ফুলিয়ে একরাশ রাগ গিলে নিয়ে চোখ বুঝল প্রিহুলা। দৃষ্টি তুলে কিশোরীর পানে তাকিয়ে বলল হিয়ন। পায়ে বোধহয় সেলাই লেগেছে, পেইন কিলার দেয়া হয়েছে কিনা আমি জিজ্ঞেস করে আসছি। হিয়ন বেরিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রিহুলা। পা এবার সত্যিই ব্যথা করছে। তাৎক্ষণিক চোট পাওয়ার পরেও এতটা ব্যথা অনুভূত হয়নি, এখন যতটা হচ্ছে। ক্ষতস্থানে কেমন চিনচিনে ব্যথা তীব্রতর হচ্ছে। ডান পা পুরোটাই ব্যথা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিছু সময়ের ব্যবধানে হিয়ন প্রবেশ করলো। স্বাভাবিক গলায় বলল। ব্যথানাশক কিছুই দেয়া হয়নি তোমাকে, আমি খাবার নিয়ে আসছি, খাওয়ার পর ব্যথানাশক দেয়া হবে। কোন রকম প্রতিক্রিয়া জানালো না প্রিহুলা। চোখ বুজে ব্যথা সহ্য করতে থাকলো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল হিয়ন। ড্রাইভার মাহমুদের কাছ থেকে ইতিমধ্যেই সব খবর পেয়ে গেছেন লাইলা খাতুন। সেজন্যেই তখন ছেলেকে এমন হন্যে হয়ে ছুটে যেতে দেখেছেন। মেয়েটার তো আহামরি ক্ষতি হয়নি। মায়ের সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে এই কথাটুকু কি বলে যাওয়া যেত না? দিন দুনিয়া ভুলেই যেন এক প্রকার ছুটে গিয়েছিল ছেলেটা। ড্রাইভার মাহমুদের সঙ্গে বেজায় রাগ হলেন লাইলা খাতুন। কেন তাকে ফোন না করে হিয়নকে ফোন করলো? ছেলেটা এতদিন পর বাসায় ফিরেছে, একটু শান্তি মতো বসতেও পারল না। অতিরিক্ত ক্ষয়ক্ষতি হলে না হয় কথা ছিল, নত যেন হয়ে মালকিনের কথা শুনে যাচ্ছে মাহমুদ। সেই মুহূর্তে তার কাছে যেটা উচিত মনে হয়েছে সেটাই করেছিল সে। কিন্তু এত বড় ভুল অন্যায় হবে বুঝতে পারেনি। শেষে চাকরিটা না হারাতে হয়, ভেতরে যে এই ভয়টাই ঘুরপাক খাচ্ছে। তিতিন তৈরি হয়ে আসতেই অবাক ভঙ্গিতে বললেন লাইলা খাতুন। তুই কোথায় যাচ্ছিস এখন? ব্যস্ত গলায় বলল তিতিন। ভাবির অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছই তো। খবরটা শুনে বাসায় কি করে বসে থাকি বলো? বিষয়টা কেমন বেমানান লাগে না? তপ্ত শ্বাস ফেলে বললেন লাইলা খাতুন। ভাইয়ের মতোই তো হয়েছিস দেখছি। মেয়েটা পায়ের আঙুলে একটুখানি চোট পেয়েছে শুধু, একটু পরই হয়তো বাসায় চলে আসবে। তুই গেলে আমাকেও যেতে হবে, নয়তো বিষয়টা আরও বেমানান হয়ে যাবে। চুপচাপ রুমে চলে যা, আমি হিয়নকে ফোন করে নেব। মায়ের কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তিতিন। অমান্য করবার কোনো সাধ্যও যে নেই, তবে মন বলছিল একবার যাওয়া উচিত।
মামনির কথাতেও যুক্তি আছে, সে প্রশ্ন উঠবেই। তিতিন একা গেলে মামনি কেন যায়নি সে প্রশ্ন উঠবেই। পাল্টা আর কিছু বলল না তিতিন, নিজের রুমে পা বাড়ালো। হিয়নের হাত ভর্তি হাওয়াই মিঠাই দেখে চমকে গেল প্রিহুলা। কম হলেও 3-4 রঙের, প্রতিটাই 2টো করে। এই লোকের মাথায় কি সমস্যা আছে, নাকি প্রিহুলাকে রাগাতেই নিয়ে এসেছে এসব? হাত থেকে বিরিয়ানির প্যাকেট প্রিহুলার সামনে রেখে অপর হাতে থাকা হাওয়াই মিঠাই সম্মুখে ধরে বলল হিয়ন, তোমার আসল পেইন কিলার তো এগুলো, যার জন্য জগৎ ভুলে বসেছিলে। মেডিসিনের মতো সময় করে এগুলো খাবে, দেখবে ব্যথা গায়েব। নাও ধরো। শক্ত দৃষ্টি ফেলে হিয়নের পানে তাকালো প্রিহুলা। ইচ্ছে করছে সবগুলো হাওয়াই মিঠাই দুমড়ে মুচড়ে এই রোষপরবশ পুরুষটাকে খাইয়ে দিক। দিব্যি মস্করায় মেতেছে সে। রোগীর সাথে এরকম আচরণ কেউ করে নাকি জানা নেই প্রিহুলার। যথাসম্ভব রাগ দমিয়ে দিয়ে হাওয়াই মিঠাই হাতে নিতে নিতে বলল প্রিহুলা, এগুলো খেলেই তো ব্যথা সেরে যাবে, তাই না? কয়টা খাবো? এখানে তো লাল, গোলাপি, সাদা, হলুদ, আকাশি রঙের আছে, কিন্তু কোনটা আগে খাবো? প্রিহুলার কথায় বোকা বনে গেল হিয়ন। মেয়েটা আবারও নির্বোধের মতো আচরণ করছে। দূর থেকে তো দিব্যি স্বাভাবিকই মনে হয়েছে। অবশ্য ভাষার উন্নতি ঘটেছে, তবে বুদ্ধিটুকু হাঁটুর উপরে আর উঠতে পারেনি। হিয়নের উত্তরের অপেক্ষা না করে সাদা রঙের হাওয়াই মিঠাই খুলে খাওয়া শুরু করলো প্রিহুলা। আশ্চর্য দৃষ্টি ফেলে হাত থেকে কেড়ে নিয়ে কণ্ঠে ঈষৎ রাগ টেনে বলল হিয়ন, খাওয়ার অনুমতি দিয়েছি আমি, সামনে বিরিয়ানি রাখা আছে দেখেছো? ওটা শেষ করো, তারপর ব্যথার ইঞ্জেকশন দেয়া হবে তোমাকে। এসব হাওয়াই মিঠাই রাখো। ইনজেকশনের কথা শুনতেই গলায় হাওয়াই মিঠাই আটকে যাওয়ার উপক্রম প্রিহুলার। নির্ঘাত ইচ্ছাকৃত ইনজেকশন নিয়ে এসেছে লোকটা প্রিহুলাকে জব্দ করতে। মুখে থাকা হাওয়াই মিঠাইটুকু গিলে নিয়ে ভয়ার্থ স্বরে বলল প্রিহুলা, ইনজেকশন কেন? ট্যাবলেট নাই? ব্যথার জন্য তো মানুষ ট্যাবলেটই খায়। কপালে রাগের ভাঁজ ফেলে বলল হিয়ন, ডাক্তারকে তুমি নাকি আমি? এত কথা বলো কেন? বিরিয়ানি শেষ করো তাড়াতাড়ি, ইঞ্জেকশনটা দেয়া হয়ে গেলেই বাসায় চলে যাব আমরা। পাল্টা আর কথা বাড়ালো না প্রিহুলা। ভয় তার কলিজা খুবলে খেতে লাগলো। ব্যথা বেমালুম ভুলে গেল সে। বাধ্য মেয়ের মতো বিরিয়ানি খেতে লাগলো। কিছু সময়ের মধ্যে একজন নার্স আসলো। প্যাকেট থেকে ইনজেকশন মেডিসিন বের করতেই সেদিকে এক পলক তাকিয়ে বলল হিয়ন, ইঞ্জেকশন আমি পুশ করে দিব, রেখে দিন ওটা। ইনজেকশন দেখে গলায় খাবার আটকে গেল প্রিহুলার। বাকিটুকু গিলবার শক্তি হারিয়েছে যেন। মুখ ভর্তি খাবার নিয়ে কোনো রকম হিয়নের উদ্দেশ্যে বলল, বাবা ভাইয়া, বাবা পানি খাবো। মুহূর্তেই বিস্ফোরিত দৃষ্টি ফেলে প্রিহুলার দিকে তাকালো হিয়ন। নার্স চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেল। তৎক্ষণাৎ হিয়নের পানে দৃষ্টি ফেলল। কপালে সূক্ষ্ম এক ভাঁজ পড়ল তার। স্পষ্ট প্রশ্নাত্মক চাহনি। প্রিহুলাকে পানি দিয়ে আমতা আমতা করে কোনো রকম নার্সের উদ্দেশ্যে বলল হিয়ন, আসলে মানে সম্পর্কে আমার মামাতো বোন হয়, এই জন্যই মুখ ফসকে মাঝে মধ্যে ভাই বলে ফেলে। নার্স মুচকি হেসে প্রস্থান করলো। প্রিহুলা বোকার মতো হিয়নের পানে তাকিয়ে আছে। নার্সকে কেন এই কথা বলল হিয়ন কিছুই বোধগম্য হলো না। অবুঝের মতো বার কয়েক চোখের পাতা ঝাপটালো সে। ইনজেকশন তৈরি করে প্রিহুলার সম্মুখে এসে বসলো হিয়ন। রাগত্ব দৃষ্টি ফেলে বলল, নার্স ডাক্তারদের কাছে ওয়াইফ বলে পরিচয় দিয়েছি তোমায়, আর তুমি নার্সের সামনে ভাইয়া কেন ডাকলে? বোকা মেয়ে, মানে আমার শুভ্র চরিত্রে দাগ ফেলতে চাইছো? কথা বলতে বলতে প্রিহুলার হাত টেনে নিল হিয়ন। আশ্চর্য দৃষ্টি ফেলে কেবল রুষ্ট পুরুষের চোখের দিকে স্থির তাকিয়ে আছে প্রিহুলা। এই লোকটা কে যে বোঝা বড্ড দায়। কি দরকার ছিল চেঁচে বউ বলে পরিচয় দেওয়ার? কাজিন বললে চরিত্রে দাগ পড়ার কি আছে? হয়ে গেছে। হিয়ানের কথায় ঘোর কাটল প্রিহুলার। ততক্ষণে ইনজেকশন পুশ করা হয়ে গেছে। ভারী অবাক হলো প্রিহুলা। লোকটা কখন ইনজেকশন দিল তাকে, তাই বলে এতটুকুও টের পাওয়া যাবে না? ছোটবেলায় একবার ইনজেকশন দেওয়ার সময় চিৎকার করে হাসপাতালের সব লোক জড়ো করে ফেলেছিল প্রিহুলা। 3 জন মিলে ধরে বেঁধে ইনজেকশন দিয়েছিল তাকে।
হাতের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিহুলা। হিয়ন এগিয়ে এসে প্রিহুলার চোখের দিকে তাকিয়ে বলল, খুব সাহসী মেয়ে কিন্তু তুমি। খানিকক্ষণ আগেও মনে হচ্ছিল ভয় হার্ট অ্যাটাক করবে, এখন তো একটু শব্দও করলে না। এর কারণ হচ্ছে আমার দক্ষতা, বুঝতে পারছো? আমি যতটা যত্ন নিয়ে ইঞ্জেকশন পুশ করেছি, নার্স কিন্তু ততটা খেয়াল করতো না। দৃষ্টি তুলে হিয়নের পানে তাকালো প্রিহুলা। কেমন এক রহস্যময় দৃষ্টি আবিষ্কার করলো, যার কারণ হদিশ করতে পারল না ছোট্ট কিশোরী। আচমকা নিজেকে শূন্য ভাসতে দেখে অত্যাধিক চমকে উঠল প্রিহুলা। খেয়াল হতেই দেখল রুষ্ট পুরুষ তাকে কোলে তুলে নিয়েছে। হসপিটাল ভর্তি লোক পেরিয়ে হেঁটে যাচ্ছে হিয়ন। চারিপাশে যেন ভ্রুক্ষেপ নেই তার। অনেকেই তাকিয়েছিল তাদের দিকে। বিষয়টা লজ্জায় ফেলে দিয়েছে ছোট্ট কিশোরীকে। অত্যল্পকালে গুটিসুটি হয়ে রুষ্ট পুরুষের বক্ষস্থলে মুখ গুজে দিল সে। সমস্ত লজ্জা থেকে পালাতে আপ্রাণ চেষ্টা যেন। হিয়ন যত সামনে এগিয়ে যাচ্ছে হৃৎপিণ্ডের শব্দ তত তীব্রতর হচ্ছে। নীরবে কেবল কান পেতে রইল ছোট্ট কিশোরী। কাগজের খসখস শব্দ আর মুখে ঝাপটা লাগতেই এক চোখ মেলে তাকালো প্রিহুলা। একগাল হেসে বলল হিয়ন, নাও, হাওয়াই মিঠাই দিয়ে তোমার মুখ ডেকে দিলাম, আর কেউ দেখবে না এখন। কলিং বেল বেজে উঠতেই পায়চারি করতে থাকা লাইলা খাতুন শান্ত হলেন। ছেলেকে কিছুক্ষণ আগে ফোন করে জানতে পেরেছেন তারা রাস্তায় আছে। সেই থেকে অপেক্ষারত তিনি। পরক্ষণে দ্রুত গিয়ে দরজা খুলে দিলেন। কলিং বেলের শব্দ পেতেই ভেতরের ঘর থেকে তিতিন আর তুলি বেরিয়ে আসলো। ছেলেকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন লাইলা খাতুন। প্রিহুলার পায়ের দিকে দৃষ্টিপাত করতেই দেখলেন আঙ্গুলে সাদা রঙের ব্যান্ডেজ করা। নীরবে দরজা থেকে সরে দাঁড়ালেন তিনি। হিয়ন বসার রুমে প্রবেশ করে সোফায় বসিয়ে দিল প্রিহুলাকে। বিচলিত হয়ে এগিয়ে এসেছে তিতিন। পায়ের ব্যান্ডেজ স্থানে আলতো ছুঁয়ে দেখছিল। একপাশে দাঁড়িয়ে আছে তুলি। চোখে মুখে তার মলিনতার ছাপ। সকল কিছু ছাপিয়ে কেবল ছেলের দিকে তাকিয়ে আছেন লাইলা খাতুন। পরিশ্রান্ত ছেলে তার ঘন ঘন শ্বাস ফেলছে। আকাশি রঙা শার্টের কিছু অংশ ঘামে ভিজে একাকার। বাড়ির কাছে এসেও তো মেয়েটাকে নামিয়ে দিতে পারত, বরং নির্লজ্জের মতো মায়ের সম্মুখেও কোলে নিয়ে দিব্যি দাঁড়িয়ে ছিল। কতদিন পর ছেলেটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, আর মেয়েটা ঠিক অঘটন ঘটিয়ে দিল। প্রিহুলার প্রতি রাগ জন্মালো লাইলা খাতুনের। সেটুকু দমিয়ে দিয়ে এগিয়ে গেলেন তিনি। সোফায় বসে প্রিহুলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটু সাবধানেও তো চলাফেরা করতে পারিস। কি দরকার ছিল স্কুল থেকে বের হবার? যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। পায়ে কি বেশি ব্যথা পেয়েছিস? মানে একেবারে হাঁটতেই পারছিস না? লাইলা খাতুনের প্রশ্নে অপ্রতিভ হলো প্রিহুলা। সে তো এখনো পর্যন্ত হাঁটার চেষ্টা করেও দেখেনি। হসপিটাল থেকে বাড়ি অব্দি হিয়ন কোলে তুলেই নিয়ে এসেছে। দৃষ্টি তুলে একবার হিয়নের পানে চাইল প্রিহুলা। চট করেই মায়ের প্রশ্নের উত্তর দিল হিয়ন। হ্যাঁ, চোট তো অনেকটাই লেগেছে মামুনি। আমি ওকে নিষেধ করেছি হাঁটার জন্য। পায়ে চাপ পড়লে ব্লিডিং হতে পারে, তার সাথে ওর পায়ের ব্যথাটাও আছে। হাঁটতে চাইলেও পারবে না। হিয়নের উত্তর বোধহয় অবাক করলো লাইলা খাতুনকে। তিনি তো প্রশ্ন করেছিলেন প্রিহুলাকে, অথচ কথায় বোঝা যাচ্ছে ছেলে ব্যথা অনুভব করছে। মেয়েটাকে দেখলে ভারী অবাকই লাগে মাঝে মধ্যে। হিয়ন চলে যাওয়ার পর একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল যেন মেয়েটা। ছেলে মানুষই অত্যল্পকালে কেটে গিয়েছিল। 10 কথা বললে একটা দুটোর উত্তর পাওয়া যেত। গভীর মনোযোগ দিয়ে পড়ায় মনোনিবেশ করেছিল। অবশ্য আগ বাড়িয়ে আর কিছু বলেননি লাইলা খাতুন। হতে পারে সময়ের সঙ্গে বুদ্ধির তারতম্য ঘটছে। তপ্ত শ্বাস ফেলে ছেলের পানে তাকিয়ে বললেন লাইলা খাতুন, আমরা প্রিহুলার কাছে আছি এখানে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। তুলি খাবার দিচ্ছে, খেয়ে নে। মায়ের কথায় বাধ্য ছেলের মতো প্রস্থান করলো হিয়ন। তবে মনে সংশয় রয়েছে, মেয়েটা তো ঘর অব্দি ঠিকঠাক পৌঁছতে পারবে না। এভাবে চলে আসাটা ঠিক হয়েছে তার? সকল দোনমনো ভাবনার মাঝে হঠাৎ খেয়াল হলো গাড়িতে হাওয়াই মিঠাই ফেলে এসেছে। সেগুলো এতক্ষণে চুপসে গেছে হয়তো। তড়িৎ গতিতে আবারও রুম থেকে বেরিয়ে আসলো হিয়ন। বসার রুমে আসতেই থমকে গেল। প্রিহুলা দাঁড়িয়ে আছে। তার দুপাশে তুলি আর তিতিন
নিতিন তাকে সাহায্য করছে। বিশ্রী রকম চোখ মুখ কুঁচকে রেখেছে মেয়েটা। দুজনের উপর ভর করে চলাচল করাটাও দুষ্কর হয়ে পড়েছে তার জন্য। খুঁড়িয়ে কেবল এক পা অবধি বাড়াতে পেরেছে প্রিহুলা। দেখে বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়বে। রাগে কপালে চওড়া ভাঁজ পড়ল হিয়নের। থমথমে গলায় বলল সে,